হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আবারও ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগতম। দেখো, আমরা আজকের যে কেপি এসআই সার্জেন্টের এক্সামটা হলো, তার আমরা পার্ট ওয়ানে ম্যাথ এবং রিজনিংয়ের কিছুগুলো প্রশ্ন সমাধান করেছি। এটা আমাদের পার্ট টু। তো দেখো, আমরা এই পার্ট টুতে আমরা সবগুলো ম্যাথস একদম ডিটেলসে আমরা দেখব যে ম্যাথসগুলো কীভাবে করলে সহজে বোঝা সম্ভব এবং শর্টকাট আমরা মেথডে করতে পারবো। তো দেখো যে আমাদের যে ম্যাথটা রয়েছে, দেখো 27 নাম্বার ম্যাথটা দেখো, বাংলাতে দেখো লেখা আছে, ভালো করে পড়ো। দেখো কী বলছে, দেখো এক ব্যক্তি, দেখো ভালো করে, এক ব্যক্তি তার দুই মেয়ের নামে ব্যাংকে দেখো 15% হারে দুটি স্থায়ী আমানত এমনভাবে রাখলেন যে প্রত্যেকের বয়স 18 বছর হলে, ঠিক আছে, 38,000 টাকা করে পাবে। বড় মেয়ের বয়স 12 বছর হওয়ায় তিনি তার জন্য ছোট মেয়ের থেকে, ঠিক আছে, 4,800 টাকা বেশি রাখলেন। তো ছোট মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছিলেন? দেখো, এটা খুব ভালো একটা প্রশ্ন। দেখো, তোমাকে প্রথম ধরতে হবে যে এই অঙ্কটা কোন চ্যাপ্টার থেকে এসছে। তো দেখো, এই অঙ্কটা এসছে মূলত সরল সুদের যে অঙ্কগুলো তোমরা করেছো সেখান থেকে। আর তোমরা জানো সেখানে আমাদের একটাই ফর্মুলা, যে আই ইকুয়াল টু কী থাকে বলো তো, পি আর টি বাই 100। আমাদের এই একটাই ফর্মুলা, তোমাদের যেটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো দেখো, এখানে আয়টা কী ছিল? সুদ ছিল, ঠিক আছে। তো এবার ভাষাটা খুব ভালো করে বুঝবে। দেখো, উনি, ঠিক আছে, তার দুই মেয়ের জন্য টাকা সমান ভাগে ভাগ করে রাখছেন। এখন কথা হচ্ছে, বলছে দেখো প্রত্যেকে, দেখো কি বলছে, 38,000 টাকা করে পাবে। কখন? না, যখন তাদের বয়স 18 বছর হবে। তো ভালো করে বোঝো, এই যে বলছে 38,000 টাকা, এটা কিন্তু সুদ নয়, এটা হচ্ছে সুদ আসল মিলে। কেন বলো তো? কারণ তার বাবা যে টাকাটা জমা রেখেছেন, যখন সে টাকাটা তুলবে, যখন তাদের বয়সটা পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু আসলটা তো তুলবেই, তার সঙ্গে কিন্তু সুদটাও তুলবে, তাই না? তাহলে এই যে সুদ আর যে আসল, দুটো মিলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কত? 38,000, ঠিক আছে। যেটা দেওয়া আছে, দেখো 38,000 টাকা দেওয়া আছে। তাহলে এখন আমাকে দেখতে হবে যে এই টাকাটা কার, দুজনের জন্য সেম, ঠিক আছে, দুজনেই কিন্তু এত টাকা করে পাবে। তো এবার দেখো, যেহেতু বলছে বড় মেয়ের বয়স কত? 12 বছর। তো তুমি ভাবো, এখন ওর বয়স 12 বছর, আর যখন তার বয়স 18 বছর হবে তখন কিন্তু টাকাটাও তুলবে। তাহলে তুমি বুঝতেই পারছো যে ওর কিন্তু টাকাটা থাকছে মোট 6 বছর। কেন? 18 বছরে তুলবে, এখন ওর বয়স 12 আছে, তাহলে ও কিন্তু 6 বছর টাকাটা রাখছে ব্যাংকে। তাহলে আমাকে দেখতে হবে 6 বছরের যে সুদ আর এই যে আসল, দুটো মিলে কিন্তু কত হবে? 38,000 টাকা হবে। এটা আমাকে বুঝতে হবে। তাহলে দেখো, এবার অঙ্কটা করছি। দেখো দেখো অঙ্কটা করাটা বড় ব্যাপার নয়, অঙ্কের যে ভাষাটা সেটা বোঝাটাই বড় ব্যাপার, ঠিক আছে। তো দেখো, আমরা যখন আই বের করি, তো আমাদের ফর্মুলা থাকে পি আর টি বাই 100, ঠিক। এবার দেখো, আমি যদি মানগুলো বসাই, দেখো তাহলে দেখো, আমি তো জানি না, ঠিক আছে, কিন্তু আর আমি জানি, দেখো 15%, তো এখানে 15 দিলাম, ঠিক। আর দেখো টিটা কত বলেছে, দেখো টিটা আমি দেখতে পেলাম এক্ষুনি, যে তার বড় মেয়ের জন্য বললাম 6 বছর হচ্ছে, আর নিচে হচ্ছে 100। তো কত পাচ্ছি দেখো তো, 15×6 = 90, আর নিচে পেয়ে গেলাম 100। এর মানেটা হচ্ছে যে 100 টাকার সুদ, ঠিক আছে, 1 বছরের জন্য 15% হওয়ার হারে যদি হয়, তাহলে 90 টাকা হবে। তাহলে দেখো, যদি এটা যদি আসল হয়, ঠিক আছে, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ? সুদ পেয়ে যাচ্ছ কিন্তু তুমি 90 টাকা। ক বছরের জন্য? না, 6 বছরের জন্য, ঠিক আছে। তাই একটু ভালো করে বোঝো যে যদি 90 টাকা সুদ হয় আর আসল যদি 100 হয়, তাহলে তুমি কত পেলে সুদ আসল? তাহলে বলো, তুমি সুদ আসল পেয়ে গেলে তুমি 190 টাকা, ঠিক। তাহলে দেখো, যদি 190 টাকা যদি সুদ আসল হয়, তাহলে আসল কত বলো তো? আসল মানে দেখো, 190 টাকা যদি সুদ আসল হয়, তাহলে আসল হয়ে যাচ্ছে আমার 100 টাকা। কিন্তু দেখো, এখানে দেওয়া আছে আমার কত সুদ আসল? 3800 টাকা। তাহলে 3800 টাকা যদি সুদ আসল হয়, সরি 38,000 টাকা আছে, তাহলে কত হয়ে যাবে তাহলে আমাদের? তাহলে এটা জাস্ট হিসেব করলেই পেয়ে যাব আমরা। তাহলে দেখো, 190 টাকা যদি আসল মানে সুদ আসল হয়, তো
তো 100 টাকা তাহলে আসল, তাহলে 38,000 টাকা সুদ আসল হলে কত কত টাকা হবে আমাদের আসল, তাই তো। দেখো আমরা যদি কাটাকাটি করি, দেখো জিরো জিরো কাটলাম, 19 দিয়ে কাটো, দেখো 19 2 38, আর এখানে দুটো জিরো আছে, তা কত হলো দেখো 200 ইন্টু 100 মানে কত হলো তাহলে 20,000, তাই না। তাহলে তুমি বুঝতে পেরে গেলে যে 20,000 টাকাটা যে হচ্ছে এটা কি, এটা হচ্ছে তার আসল, ঠিক আছে। কিন্তু এবার একটা জিনিস ভালো করে দেখো, এখানে একটা কথা লেখা আছে যে তিনি তার ছোট মেয়ের জন্য, ঠিক আছে, ছোট মেয়ের থেকে 4,800 টাকা বেশি রাখলেন। ক্লিয়ার? তার মানে তুমি বুঝতে পেরে যাচ্ছ যে 4,800 টাকা বেশি রেখেছেন কার জন্য, বড় মেয়ের জন্য। কেন, তার বয়সটা যেহেতু বুঝতে পারছো যে বেশি ছিল, তো টাকাটা অল্প দিন খাটবে, তো টাকাটা ওই জন্য তিনি তার জন্য বেশি রেখেছিলেন। তাহলে এখান থেকে তুমি একটু ক্লিয়ার হয়ে গেলে যে এই টাকাটার মধ্যে কিন্তু এই যে 48 টাকা বেশি আছে এটা কিন্তু অ্যাড আছে। তাহলে এখান থেকে আমি যদি এই 4800কে মাইনাস করে দিই, তাহলে সেটা কি, তাহলে ওটা হচ্ছে ছোট মেয়ের জন্য, তাই না, আমাকে ওটাই প্রশ্ন বলেছে। তাহলে তুমি যদি 20,000 থেকে, এই যে 20,000 থেকে তুমি যদি 4800টা মাইনাস করে দাও, ঠিক আছে, কত মাইনাস করবে, তোমাকে করতে হবে 4800, তোমাকে যদি মাইনাস করো তাহলে তুমি পেয়ে যাবে, দেখো তাহলে যেটা তুমি পেয়ে যাবে সঠিক উত্তর কত হয়ে যাবে, ওটা হয়ে যাবে তোমার বিয়োগ করলে 15,200, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক হয়ে গেলো অপশান সিতে 15,200। তোমরা বুঝলে কিনা তোমরা অবশ্যই জানাবে কমেন্টে, ওকে। দেখো আমাদের নেক্সট এবার চলে যাবো 28 নাম্বার। দেখো দেখো এটা একটা ভালো একটা দেখো রিজনিং দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যে এখানে অপশানগুলো দেখো কি বলছে, দেখো এখানে একটা দেখো কোশ্চেন মার্ক আছে, ঠিক আছে, তারপর দেখো 13 আছে, 49 আছে, 9 আছে, 17, তারপর 69, 13, 11, 59। তো এবার দেখো এখানে আমাকে বলছে লুপ্ত প্রায় মানে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো, মানে এই পয়েন্টে কোনটা বসবে। তো দেখো আমরা কীরকম করবো, দেখো যদি 13কে আমি নিচ্ছি, দেখো 13 নিলাম, ঠিক আছে। এবার এর সাথে আমি 2 গুণ করি, তা কত হচ্ছে দেখো 26 হলো, এখানে এখানে 11 আছে, 11-র সঙ্গে তুমি 3 গুণ করো, কত হচ্ছে তাহলে দেখো 33। এবার এদের অ্যাড করো, দেখো 6 আর 3 9, 3 আর 2 5, তাহলে এই সংখ্যাটা পেয়ে যাচ্ছি আমি। একই রকমভাবে দেখো এখানে দেখো 9 আছে, 17, তাহলে 9 গুণ 2, এখানে দেখো 17, তাহলে কত 9 2 18 হচ্ছে এখানে, তাহলে এখানে দেখো 17 গুণ 3, তা কত দেখো 17 3 51, ঠিক আছে। তার যোগ করে দেখো 8 আর 1 9, 5 আর 1 6, দেখো এটা পেলাম 69। তাহলে একইরকমভাবে তুমি বলো এখানে তাহলে কত করবো, 13কে আমরা গুণ করবো 3 দিয়ে, তো কত হলো 13 3 39, এখানে দেখো কত পাবো আমরা, আমাদের আসবে 49। তাই এবার তুমি বলো যে এখানে কত দিলে পরে আমার হবে 49, তাহলে নিশ্চয়ই 10 লাগবে তাহলে। আর দেখো এখানে তাহলে কী, তাহলে আমাদের এখানে 2 গুণ হয়, রাইট, দেখো আমরা এখানে 2 গুণ করেছি, এখানে 2 গুণ করেছি, তাহলে এখানে 2 গুণ করবো কার সঙ্গে, 5-এর সাথে। তাহলে আমাদের সঠিক হয়ে গেলো অপশান এ, তাহলে 5। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে যার এটা প্রশ্ন সে কিন্তু ভুল করেছে, ওকে, এটা হবে অপশান এ 5। নেক্সট দেখো আমরা চলে যাবো এবারে নেক্সট আমাদের যে প্রশ্ন 29-এ। দেখো কি বলছে, দেখো সিম্পলিফাই বা সরলতম মান বের করতে বলেছে। দেখো কীরকম আছে, দেখো এই যে দেখতে পাচ্ছ, দেখো লেখা আছে 12 পূর্ণ 1/3, ঠিক আছে, প্লাস 10 পূর্ণ 5/6, দেখো এবার দেওয়া আছে। তো মনে রাখবে যে এই যে দেখছো 12 পূর্ণ 1/3, এটাই কিন্তু এইভাবে লেখা যায় যে 12 প্লাস 1/3, এটা কিন্তু লেখা যায়, ঠিক আছে। দেখো তুমি আবার যদি করো, দেখো 12 3 36 আর 1 37/3, এটাই হচ্ছে তাই, তাই না। তো এবার দেখো তাহলে এইভাবে আমি প্রত্যেকটাকে ভাঙাবো, তাহলে কী পাবো, দেখো ভালো করে লক্ষ্য করো, এখান থেকে 12 পাবো, এখান থেকে 10 পাবো, এখানে 7 পাবো, 1 পাবো। তাই এইটা আমি আগে হিসাব করে দিই, তাহলে দেখো 12, তো দেখো আমি একটু ভালো করে লিখছি, দেখো এখানে হচ্ছে 12, তারপরে দেখো প্লাস 10, ঠিক আছে, তারপরে -7, তারপরে দেখো -1, এটা পেয়ে গেলাম এদিকে। আর এবার দেখো কত পাচ্ছ, দেখো এখানে 1/3 আছে, 5/6 আছে, এসবগুলো লিখবো। দেখো
তাহলে 1/3, ঠিক আছে, প্লাস 5/6, ঠিক আছে, মাইনাস 2/3 মাইনাস 4/7। এইটি আমরা একটা সংখ্যা পেয়ে গেলাম। এবার এই দুটো হিসাব করলে মানটা পেয়ে যাবো। তো দেখো একটু যদি হিসাব আমরা করি, ক্যালকুলেশন দেখো, 12 আর এখানে 10 যোগ করলে 22 হচ্ছে, এখানে 7 আর 1 হচ্ছে 8, তাহলে 22 থেকে যদি আমি 8 বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে আমার কত বলো তো, 14 হয়ে যাচ্ছে এখানে। ওকে, প্লাস আর এখানে দেখো আমাদের এলসিএম করতে হবে, 3 6 3 7 লসাগু হচ্ছে আমাদের, ঠিক আছে, 42 হবে লসাগু। তাহলে এখানে যদি করি স্যার দেখো 3 14 42, 6 7 42, 7 পাচ্ছে 35, মানে দেখো 3 21 ঠিক আছে 42, আর 21 2 হচ্ছে আমাদের এখানে, সরি 3 1 3, ঠিক আছে, 3 4 14 হচ্ছে, 14 দিয়ে 28, এখানে হচ্ছে আমাদের 28, মাইনাস দেখো 7 6 42, 6 4 24। এবার এটি যদি একটু হিসাব করে নাও দেখো, তাহলে 14 হবে এখানে, প্লাস এখানে দেখো 14 35 যদি আমি যোগ করি তাহলে তো 5 4 9, 3 আর 1 4, এখান থেকে কত বিয়োগ হবে দেখো, 8 4 12, 2 হাত থাকলো 1, 2 2 4 আর 1 5, বাই হচ্ছে 42, ঠিক আছে। দেখো এটা যদি এখানে হিসাব করি একটু ইকুয়াল টু দিয়ে দেখো এদিকে, তাহলে 14 আছে, দেখো 49 থেকে যদি তুমি 52 মাইনাস করো, দেখো ছোটো থেকে বড় মাইনাস করলে কি একটা মাইনাস চলে আসে, তাই না? তাহলে যদি তুমি 49 থেকে যদি 52 মাইনাস করো, তুমি একটা -3 পেয়ে যাবে, তাই না? আর নিচে কত পেয়ে যাবে, 42। এটা একটু কেটে নাও, 3 1 3, 3 14 42, তাহলে কত দেখো 14 মাইনাস 1/14। দেখো এটা একটু বুদ্ধি করে লিখবো, দেখো 14 প্লাস, সরি দেখো এই 14কে আমরা ভাঙে লিখবো 13 প্লাস 1, এখানে আছে মাইনাস 1/14। তো দেখো কত, দেখো 13 পূর্ণ, দেখো 14কে 14, তার থেকে 1 কম মানে 13/14। তাহলে আমাদের এটা অপশান কোথায় আছে দেখো, এটা আমাদের অপশান আছে একমাত্র, অপশান দেখো এতে আছে, আশা করি বুঝতে পারছি। দেখো অপশান এতে আছে 13 পূর্ণ 13/14। তো অঙ্কটা আশা করি বুঝতে পেরেছ। দেখো এবার আমাদের নেক্সট যেটা প্রশ্ন দেখো, এটা আমাদের গেল 28 হয়ে 29 হলো, এর চলে 31-এ দেখো সরি দেখো, দেখো 31 আমাদের কি বলছে দেখো, বলেছে, আচ্ছা একটু ভালো করে ঠিক করে নিই দেখো, বলেছে 1000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা? তো দেখো তোমরা ভালো করে জানো যে 10% মানে হচ্ছে, দেখো যে 10%কে ভাঙাই, তোমরা জানো 10/100, এর মানে হচ্ছে 1/10, এটা জানো তোমরা। যেহেতু সময় 3 বছর বলেছে, তাহলে 10-এর কিউব করলে কত হয় বলতো, এই 10-এর কিউব মানে 1000, তাহলে এটাই হয়ে গেলো আমাদের মূলধন, ঠিক আছে, এটা হলো আসল। এবার দেখো যেহেতু 3 বছর বলেছে, তো এটা দেখো প্রথম বছরের সুদ এখানে কত বলো তো, 100 হবে, মানে এটা সরল বলছি, সেকেন্ড বছরও 100 হবে, আর থার্ড বছরেও 100 হবে, এটা সরল সুদ হলো। এবার যেহেতু এখানে চক্রবৃদ্ধি সুদ বলেছে, তার মানে সুদেরও সুদ পাবো, তোমরা জানো ভালো করে, তাহলে এই সুদের এখানে সুদটা পাবো নিশ্চয়ই 10 পাবো তাহলে, ঠিক। আবার দেখো এখানে তো 10 পাবো, তাহলে এখানে একটা 10 পাবো, একটা 1 পাবো, ঠিক আছে, এই সুদেরও সুদ যদি পাই আমরা, ঠিক আছে। তা দেখো এই পার্টটা হচ্ছে কি বলতো, সরল সুদ, আর এই পুরো পার্টটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। কিন্তু এখানে বলেছে দেখো চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য মানে বিয়োগ, তাহলে পুরো পার্টটা থেকে, ঠিক আছে, আমি কালি চেঞ্জ করছি ভালো করে বুঝবে। দেখো পুরো পার্টটা থেকে, এই যে পুরো পার্টটা আছে, এই পুরো পার্ট থেকে তুমি যদি এই পার্টটুকুটা বাদ দাও, কারণ এটা সরল সুদ আর পুরোটা চক্রবৃদ্ধি সুদ, তাহলে থাকছে পড়ে এই পার্টটা, কোথায় দেখো 10 আর 10 20 আর 10 30 আর 31, তাহলে ওটাই হচ্ছে আমাদের সুদের পার্থক্য, তাহলে পেলাম পার্থক্য 31 টাকা। দেখো কোথায় আছে অপশান, দেখো অপশান ডিতে আছে 31, আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট দেখো আমাদের এটা 31 হয়ে গেল, এবার দেখো 33 দেখো দেখো কি বলেছে দেখো, যদি
বলছে দেখো যদি ইংরেজি বর্ণমালাকে, আমি একটু কাজটা চেঞ্জ করে নিই। দেখো বলছে ইংরেজি বর্ণমালাকে উল্টো দিক দিয়ে লেখা হয়, তাহলে কোন বর্ণটি ডান দিক থেকে নবম বর্ণের বাম দিকে পঞ্চম বর্ণ হবে? তো দেখো এরকম প্রশ্নের জন্য তোমাকে যেটা করতে হবে, হয় তুমি সবগুলো বর্ণকে এ দিক থেকে এ, বি, সি এভাবে লিখতে পারো, আর না হয় তুমি না লিখেও পারবে। একটু তোমাকে কী করতে হবে দেখো, এই যে বলেছে উল্টো দিক দিয়ে লেখা হয়, আমরা উল্টো দিকে লিখবো না, কিন্তু বাকি যেগুলো ডিরেকশন বলবে সেগুলোকে আমরা উল্টোভাবে করব। মানে এই রকম, যেখানে ডান দিক বলবে সেখানে আমরা বাম দিক লিখব, যেখানে বাম দিক বলে সেখানে আমরা ডান দিক ভাববো। ঠিক আছে? কীরকম দেখো, বলছে কোন বর্ণটি দেখো ডান দিক থেকে নবম বর্ণের বলেছে, তো তাহলে এই যে ডান থেকে আমরা যাব না, আমরা যাবো বাম থেকে, ডানকে ভাববো বাম। ঠিক আছে? তাহলে এটা আমার বাম দিক, এই বাম দিক থেকে আমি যদি ডান দিকে যাই, ঠিক আছে, তাহলে বাম, তাহলে কি হলো দেখো ডান দিক থেকে বলবে কিন্তু আমরা বাম দিক থেকে যাব। ওকে? কেন? যেহেতু উল্টো দিক কথা বলছি, সবগুলো উল্টো করব। বুঝতে পেরেছো আশা করি। নবম বর্ণ কোনটা তোমরা জানো যে 9 নম্বরে বর্ণ আছে কে? আই। জানো ভালো করে, বাঁ দিক থেকে যদি যাই আমরা এ বি সি ডি করে 9 নম্বরে কে থাকবে? আই। তাহলে এখানে আসলাম, নবম বর্ণে আসলাম। তাহলে নবম বর্ণের বাম দিকে আসে, তো তাহলে যাবো কোন দিকে? ডান দিকে। তাহলে এই যে নবম বর্ণটা পেলাম আই, এর ডান দিকে আবার যাব, কারণ বাম দিক বললে আমরা ডান দিক যাব। ঠিক আছে? কত বলছে? পঞ্চম বর্ণ। এটা যদি 9 হয়, তাহলে এদিকে যদি 5 ঘর যায় কত তাহলে হবে বলো, তুমি বলো, তাহলে 14 হবে। এবার বলো 14 নম্বরে কে আছে? দেখো তুমি যদি আয়ের পর যদি 5 ঘর যাও সামনের দিকে, ঠিক আছে, 14 নম্বরে কি আছে? এন আছে। ঠিক, তাহলে আমাদের উত্তর হবে এন। দেখো অপশান ডিতে আছে এন। ওকে, আশা করি বুঝতে পেরেছো তুমি। ঠিক আছে? বুঝলে পরে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে ফ্রেন্ডসদের মাঝে। ওকে? দেখো তাহলে আমাদের 33 হয়ে গেছে। ঠিক আছে, এবারে নেক্সট চলে যাবো আমরা 35-এ। দেখো 35 কি আছে দেখো, বলছে হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য ফলোয়িং ফিগার। মানে বলছে কতগুলো ত্রিভুজ আছে এই ছবির মধ্যে। ঠিক আছে? দেখো ছবিটা যদি একটু ভালো করে জুম করি, তোমরা ভালো করে লক্ষ্য করো। দেখো ছবিটাকে ভালো করে লক্ষ্য করো। দেখো এই যে দেখছো ঘরগুলো আছে, দেখো ভেতরে দেখো এখানে একটা, এখানে আছে, এখানে একটা, দুটো, তিন, চার। দেখতে পাচ্ছ 1 2 3 4। ঠিক, 4 পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে ভালো করে দেখো, এই যে দেখো এই দুটো মিলে দেখো একটা ঘর, আবার দেখো এই দুটো মিলে একটা ঘর, ওটা হলো বলো তো, তাহলে প্লাস দুটো পেয়ে গেলাম। আবার দেখো এইটা, আমি কালি চেঞ্জ করছি, দেখো আবার দেখো এটা একটা, এটা একটা, তাহলে আবার 2 পেয়ে গেলাম। ঠিক, তারপরে ভালো করে দেখো এইখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা, মানে ওটা আমি 4টা পেলাম আবার। ঠিক, তারপরে এবার দেখো এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে আবার 4 পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে আর তো নেই, তার সব যোগ করে দেখো 4 আর 2 6 আর 2 8। ঠিক আছে, 8 4 12, 8 4 16। তাহলে দেখো অপশান আছে আমাদের বিতে 16। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো আমরা চলে যাবো 38-এ। দেখো 38 বলেছে, দেখো কি লেখা আছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, ঠিক আছে, 123 178 এবং 244-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তো দেখো এখানে যেহেতু বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, তার মানে বুঝতে পারছো লার্জেস্ট নাম্বার চেয়েছে। ঠিক, তাহলে লার্জেস্ট নাম্বারের ক্ষেত্রে তোমাদের আমি বলেছিলাম ক্লাসে যে একটা দেখো আমাদের একটা হচ্ছে এলসিএম, একটা হচ্ছে এইচসিএফ। আমি ট্রিক বলেছিলাম, দেখো এল মানে হচ্ছে এল মানে লোয়েস্ট কমন মাল্টিপল, আর এইচসিএফ মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো এইচ মানে হাইয়েস্ট বলছে, এল মানে লোয়েস্ট বলছে, আর যেহেতু এখানে আমাকে বলেছে লার্জেস্ট নাম্বার, তো তুমি বুঝতে পারছো আমাকে হাইয়েস্ট কমন ফ্যাক্টর দরকার।
তাহলে আমার এই শেপ করতে হবে, ঠিক। আর এই শেপের যেটা শর্টকাট আমাদের রুল আমি বলেছিলাম, যে এখান থেকে যেমন এই নাম্বারটা 178 আছে আর 244 আছে, তুমি বুদ্ধি করে এদের যে ডিফারেন্সটা তুমি নিয়ে নেবে। তো 244 থেকে তুমি মাইনাস করবে 178, তার কত পাবে বলো তো? দেখো, তাহলে 14 থেকে যদি 8 করো তো এখানে 6 হয়ে যাচ্ছে, 8 হচ্ছে, ঠিক আছে, 18, তাহলে কত হচ্ছে বলো? 2 আর 4 6, 66 হচ্ছে তাহলে। এবার দেখো তুমি 66কে যদি ভাঙাও বুদ্ধি করে দেখো, তাহলে কীভাবে হচ্ছে বলো তো? 11 গুণ 6। এবার দেখো যেগুলো অপশান আছে, দেখো আমি কিন্তু 11 অপশানে পেয়ে যাচ্ছি, তাহলে সঠিক হয়ে গেলে আমাদের অপশান ডি 11। ঠিক আছে, কেমন লাগলো তোমাদের ট্রিকটা তোমরা জানো, ঠিক আছে, কমেন্টের মাধ্যমে। দেখো আমাদের নেক্সট যেটা আছে, আমাদের এবার নেক্সট ম্যাথস 41। দেখো দেখো এই ম্যাথটা খুব ভালো একটা ম্যাথ আছে, ভালো করে বুঝবে, ঠিক আছে। কি বলেছে দেখো, বলেছে এ, বি এবং সি একটি নদীর একই তীরে অবস্থিত তিনটি ঘাট এবং, আচ্ছা, তার মানে বুঝতে পারছো আমরা এখানে একটা ঘাট আঁকার চেষ্টা করছি, ঠিক আছে। দেখো, তো ধরে নাও যে এটা হচ্ছে একটা, সরি 1 মিনিট, দেখো এটা একটা মনে করো ঘাট, ঠিক আছে, এটা একটা ঘাট, এখানে একটা আছে, এখানে একটা আছে। 1 মিনিট, আমরা একটু কালিটা ভালো চেঞ্জ করি, হ্যাঁ। দেখো এখানে আছে এ মনে করো, এই জায়গাটা আছে বি, আর এই জায়গাটা আছে সি। ওকে, বা আমরা এটাকে উল্টো দিক থেকে নিতে পারি। ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে মনে করো এ, এই মাঝের পয়েন্টটা হচ্ছে বি, আর শেষেরটা হচ্ছে সি, মানে এগুলো তিনটে ঘাট আছে। কি বলছে দেখো, বলছে বি, দেখো বি ঘাটটি এ ও সি এর ঠিক মাঝখানে, মাঝখানে দিয়েছি বি ঘাটটাকে। বলছে নদীর স্রোত সি থেকে এ এর দিকে, তা নদীর যে স্রোতটা আছে বুঝতে পারছো, মানে স্রোতের যে ডিরেকশনটা সেটা হচ্ছে তোমার এই ডিরেকশন বরাবর, ঠিক, সি থেকে এ এর দিকে। ওকে, তারপর যেটা কি বলেছে দেখো, বলেছে একটি নৌকা এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার এতে ফিরে আসতে 6 ঘন্টা 20 মিনিট সময় নেয়। তো দেখো এ থেকে শুরু করে, মানে এ হচ্ছে এই জায়গাটা থেকে, ঠিক আছে, শুরু করছে। তো এ থেকে বি পর্যন্ত গিয়ে, এই যে বি অবধি গিয়ে আবার এতে ফিরে আসতে, মানে এখানে আবার ফিরে আসছে, তো সময় লাগাচ্ছে কত? 6 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে, এটা বলে দিয়েছে। ফের বলছে দেখো নৌকাটি এ থেকে সি পর্যন্ত যেতে 8 ঘন্টা সময় নিচ্ছে, এ থেকে যদি সি অবধি যাই তাহলে নিচ্ছে কতক্ষণ? 8 ঘন্টা, ঠিক। তো এবার বলো যদি এ থেকে সি অবধি 8 ঘন্টা সময় নেই, তাহলে নিশ্চয়ই অর্ধেকটা পদ্ধতি কি এখানে 4 ঘন্টা, এখানে 4 ঘন্টা নেবে, ঠিক। এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে দেখো যদি এইটুকুটা যদি 4 ঘন্টা নেই, তাহলে দেখো এখানে তাহলে 4 ঘন্টা তাহলে নিশ্চয় হবে, তাহলে সমান যেহেতু ডিস্টেন্সটা আছে, এটা যদি 4 হয় তাহলে এই পার্টটা কত? এইটুকু আসতে, তাহলে নিশ্চয় কত? তাহলে এখান থেকে 4 বাদ দাও, তাহলে তাহলে এই পার্টটুকু আসতে সময় লাগাচ্ছে, এই পার্টটুকু 2 ঘন্টা, ঠিক আছে, 20 মিনিট, ঠিক। তবেই তো হবে, দেখো এটা 4 ঘন্টা যদি সরি এখানে হয় তাহলে থাকছে, দেখো 6 থেকে 4 বাদ দাও, 2 ঘন্টা 20 মিনিট। বলছে সি থেকে এতে ফিরতে নৌকাটির কত সময় লাগবে, মানে সি থেকে এই সি পয়েন্ট থেকে যদি এ পয়েন্টে আসে কতক্ষণ লাগবে পুরোটা আসতে, ঠিক আছে। তো এবার দেখো, তাহলে তুমি দেখো এখানে যদি 4 ঘন্টা হয়, ঠিক আছে, তাহলে দেখো এই শুধুমাত্র এই অর্ধেকটা এটুকুটা আসবে নিচ্ছে 2 ঘন্টা 20 মিনিট, তাহলে পুরোটা আসতে কতক্ষণ নেবে? তাহলে 2 ঘন্টা 20 মিনিট ইন্টু 2, তো তাহলে বলো তাহলে 4 ঘন্টা 40 মিনিট। ক্লিয়ার? তাহলে আমাদের উত্তর হয়ে গেল অপশন, দেখো সিতে আছে 4 ঘন্টা 40 মিনিট। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো।
নেক্সট দেখো এটা আমাদের গেল 41 গেল, ঠিক আছে। এবার চলে যাবো আমরা 42-তে। দেখো কি লেখা আছে, দেখো ভালো করে লক্ষ্য করো। বলেছে যে বোর্ড ইজ রিটেন অ্যাজ 53169, নিয়ারকে লিখছে 2416, তাহলে নোডকে কীভাবে লিখবে? দেখো ভালো করে লক্ষ্য করবে এখানে যে এই যে আমাকে এন এর ভ্যালু দরকার, তাই না? তো দেখতে পাবে এন কোথায় আছে, দেখো এখানে এন আছে প্রথমেই। তাহলে দেখো প্রথমে যখন এন, এখানে প্রথমে আছে 2, তাহলে তুমি এন এর মান পেয়ে গেলে 2। দেখো এখানে আমার ও দরকার, তো দেখো ও মানে দেখো ও কোথায় আছে, দেখো এই যে এখানে সেকেন্ডে ও আছে, তাহলে ও মানে কত 3 নিশ্চয়ই, তাহলে ও মানে হচ্ছে 3। ওকে, দেখো তাহলে 2 হলো, 3 হলো, তারপরে ডি দরকার। ডি দেখো তো এই যে ডি শেষে আছে, ডি কত, ডি মানে 9, তাহলে 9 হবে তাহলে। তা দেখো অপশান এতে দেখো পেয়ে যাচ্ছ 2394, দেখো ই মানে 4 হবে নিশ্চয়ই, গ্যারেন্টি। সেকেন্ডে ই আছে, সেকেন্ডে এখানে 4 আছে। ওকে, তাহলে আমাদের অপশান এ হচ্ছে সঠিক। 42 হয়ে গেল। এবার দেখো আমাদের নেক্সট হচ্ছে আমাদের 44। দেখো কি বলছে ম্যাথটা ভালো করে দেখো, বলেছে আচ্ছা 40 আমাদের 2 হয়ে, আচ্ছা ঠিক আছে হয়ে গেছে 42। এবার দেখো 44-এ দেখো, দেখো কী বলছে ইনে, আচ্ছা বাংলাতে বলছে দেখো যে একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। এর মানেটা বলছে ধরে নাও যে ওখানে মোট ভোটার ছিল, আচ্ছা একটু কালি চেঞ্জ করে নিচ্ছি, ধরে নাও মোট ভোটার ছিল এক্স জন। এক মিনিট, মোট ভোটার ধরে নাও ছিল এক্স জন, ঠিক আছে। তো এই এক্স জনের মধ্যে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন, মানে এরা ভোট দেয়নি। তো তোমরা জানো যে 25% এর মানে হচ্ছে কত বলো তো, 1/4। এটা তোমরা জানো আগে থেকে, 25% মানে হচ্ছে 1/4। তার মানে এত পার্সেন্ট ভোট দেয়নি, এর মানে হচ্ছে 4 জনের মধ্যে 1 জন ভোট দেয়নি। তাহলে এর মানে বুঝতে পারছো 4 জনের মধ্যে 3 জন ভোট দিয়েছে। ক্লিয়ার? আচ্ছা এতগুলো ভোট দিয়েছে, যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2% ভোট বাতিল। তাহলে 100-র মধ্যে দুটো ভোট যদি বাতিল হয়, তার মানে কত 98 ভোট তাহলে ঠিক 200-র মধ্যে, সরি 100-র মধ্যে। ক্লিয়ার? আচ্ছা 1 মিনিট ঠিক করে একটু লিখতে হবে, এটা হচ্ছে তাহলে 100-র মধ্যে 98 ভোট ঠিকঠাক। ফের বলছে গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9261 ভোট পেয়ে থাকেন। তাহলে এই এতগুলো ভোটের মধ্যে এবার কি বলেছে যে মানে যিনি ভোটে নির্বাচিত হয়েছেন পেয়েছেন 75% ভোট। তোমরা জানো 75% হচ্ছে 3/4। এই ভোটের সমানটা বলে দিয়েছে কত, 9261। একটু যদি হিসেবটা করে নাও দেখো ভালো করে, দেখো এখানে সবগুলো এক্সের সাথে আছে গুণ আকারে, তো আমি এটাকে যদি ডান দিকে নিয়ে তাহলে কী হবে বলো তো, ভাগ হয়ে যাবে। তোমরা ভালো করে জানো এটা যে যখন আমরা সমাজ নির্ভর পর নিয়ে যাই তখন কিন্তু এটা ভাগ হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়ে যায়, তাই না? তাহলে 9261 ইন্টু সবগুলো উল্টে যাবে। তা যদি এটা একটু আমি করে নিই, দেখো এটা 4/3 হয়ে যাবে, এখানে এখানে 100/98 হয়ে যাবে, এখানে দেখো আবার 4/3 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে কত, আর তো কিছু আমাদের সংখ্যা নেই, তাই না? তো দেখো এটাকে যদি একটু কাটাকাটি করো, তো এই কাটাকাটি করলে তোমাদের যে ভ্যালুটা আসবে, দেখো এটা আমি কাটাকাটি করি তোমাদের দেখাচ্ছি অ্যাকচুয়ালি, ঠিক আছে, তাহলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে। দেখো আমি প্রথমে যেমন কাটছি, ঠিক আছে, 7 দিয়ে কাটছি, না হলে দেখো 7 দিয়ে যদি কাটি, তো দেখো 7 একে 7, ঠিক আছে, তাহলে 2 4 7 4 28, ঠিক আছে 7 দিয়ে কাটছি, ঠিক আছে, 7 একে 7, তাহলে 2 হলো 22, ঠিক আছে, 7 3 21, ঠিক আছে, 7 একে 7 2 হচ্ছে এখানে 22, 7 3 21, 1 হলো, তাহলে 16 হয়ে গেলো, ঠিক আছে, 7 2 14, 2 লিখো 7 3 21, ঠিক আছে। দেখো যদি আমি আবার আবার 7 দিয়ে কাটি, দেখো 7 2 14,
7 দিয়ে কাটি দেখো, তাহলে 7 থেকে 7, 6 হলো 62, 7 8 56, ঠিক আছে। তাহলে 4 আর 2 6 হচ্ছে 63, 7 9 63, ঠিক আছে। দেখো তারপর কাটছে, দেখো এখানে যেমন 2 দিয়ে 2 এ 4 কাটলাম, এখানে 3 দিয়ে কাটছে, দেখো 3 দিয়ে যদি কাটি, দেখো 3 6 18, 3 3 9, দেখো আবার 3 দিয়ে কাটছে, 3 2 6, 3 1 3। তাহলে দেখো তুমি এখানে কত পেয়েছ, দেখো নিচে কিছু সংখ্যা নাই আর, ঠিক আছে। উপরে আছে 21 ইন্টু দেখো 4 ইন্টু 100, ঠিক আছে। তার সঙ্গে এখানে 2 আছে, ঠিক আছে। তাহলে 21 ইন্টু 4 ইন্টু 100 ইন্টু 2। তাহলে দেখো 21 4 কত বলো তো, 4 1 4, তাহলে 84 হচ্ছে এখানে, ইন্টু 100 ইন্টু 2। তো কত আসছে আলটিমেটলি দেখো, 2 4 8, 2 8 16 আর ডবল 0, কত পেয়ে গেলাম 16,800। দেখো আমাদের অপশান সিতে আছে 16,800। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে। নেক্সট দেখো, এটা আমাদের 44 হলো। আচ্ছা এবার দেখো নেক্সট হচ্ছে আমাদের 47। ভালো করে দেখো কি আছে, ইফ ল্যাক ইজ রিটেন অ্যাজ 396, তাহলে ব্যাককে তুমি কিভাবে লিখবে। তো দেখো ভালো করে এই ম্যাথটা একটু ভালো হচ্ছে, ইন্টারেস্টিং। ল্যাক, LACK, দেখো এল এর মান তুমি জানো এটা 12, এ এর মান 1, সি এর মান 3, কে এর মান 11। ওরা কি করছে, সবগুলো গুণ করছে, দেখো 12 3 36 গুণ 11, কত দেখো 11 6 66, 6 তাহলে 6, 11 3 33 আর 6 হচ্ছে 39। দেখো এভাবে পেয়েছে 396 পেয়ে গেছে, দেখো। তাহলে তুমি বলো ব্যাক কত হবে, বলো BACK। তো দেখো বি মানে 2, এ মানে 1, সি মানে 3 আর কে মানে হচ্ছে 11। তাহলে দেখো 2 একে 2, 2 3 6 ইন্টু 11 মানে 66। দেখো আমাদের অপশান বিতে আছে 66। আশা করি আমরা তুমি বুঝতে পেরেছো, ওকে। নেক্সট দেখো 47 পর এবার আমরা চলে যাব 48, তো নাই, দেখো 49-এ। দেখো এটা একটা ভালো আছে রিজনিং। দেখো 84, দেখো লেখা আছে 84, এক মিনিট, দেখো লেখা আছে 84 ইন্টু 13 আছে, এর ভ্যালু আছে 8। দেখো এবার বুঝতে হবে এটা কীভাবে নিয়েছে, ঠিক আছে। দেখো ওরা কি করছে, দেখো 8 আর 4 কি করেছে বলো তো, 8 8 এবং 4কে ওরা যোগ করেছে, ঠিক আছে। তার কত হচ্ছে 12 হচ্ছে এখানে, তাহলে আর 1 আর 3 যোগ করে 4 পেয়েছে, দেখো বিয়োগ করে কত 8 পেয়ে গেল। তাই এখানে বলো দেখো 56 আর 22 আছে, তাহলে দেখো 56 আর হচ্ছে 22, তাহলে 5 6 নিশ্চয়ই যোগ করবে, এই যোগ করে কত হবে বলো 11, আর 2 আর 2 যোগ করে কত হবে 4। তো যদি 11 থেকে 4 বিয়োগ করে 7 হবে, তাহলে তাহলে আমাদের উত্তর কোনটা গেলো বলো, তাহলে অপশন B7, ওকে। নেক্সট দেখো 50 তো নাই, 50 আমাদের দেখো 50 এবার 1 দেখো, বলছে নিচের চারটির তিনটি কোনো এক কারণে সদৃশ, মানে বলছে তিনটে অপশানের মধ্যে, সরি 4টি অপশানের মধ্যে 3টা আছে কি সদৃশ আছে এবং একটা শ্রেণীভুক্ত, কোনটি ওই শ্রেণীভুক্ত নয়, মানে বলছে একটা আলাদা আছে, এটা বলছে প্রশ্ন। তুমি দেখতে পাচ্ছ দেখো 113 আছে, 149, 159, 127। তো দেখো এখানে কি হচ্ছে 159-এর উত্তর এই জন্যই, এই সংখ্যাটা একমাত্র মৌলিক সংখ্যা, ঠিক আছে, সরি যৌগিক সংখ্যা। কেন দেখো 1 + 5 + 9 কত হচ্ছে, দেখো 1 আর 5 কত 6 আর 9 কত 15, তাই না। তাহলে দেখো 15কে কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, যাবে কি যাবে না, 3 5 15, তাহলে এই সংখ্যা হচ্ছে যৌগিক। আর বাকিগুলো দেখো সবগুলো হচ্ছে আর কি মৌলিক। তো উত্তর হলো আমাদের অপশান সি, ওকে। তো দেখো আমরা এটা আমরা এখানে রাখছি, আমরা আবার নেক্সট পার্ট 3-তে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো এই ছিল আমাদের অঙ্কের প্রশ্নের আলোচনা।
তোমাদের ব্যাখ্যাগুলো কেমন লাগছে তোমরা জানাও কমেন্টে। আর যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে, যাতে তুমি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও এবং এরকম ভিডিও দেখতে পাও। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।